প্রিয় পরীক্ষার্থী, এডুকেটিভ চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ সামনেই পরীক্ষা, সুস্থ থাকতেই হবে। ভালো করে পড়াশোনা করতে গেলে শারীরিক সুস্থতা আগে প্রয়োজন। শারীরিক দিক থেকে সুস্থ থাকলে তবেই ঠিকঠাক পড়াশোনা হবে। তো সেই জন্যে ভিডিওর প্রথমেই আমি তোমাদের একটি কথা বলবো, পরীক্ষা এই কয়েকটা দিন আগে একটু নিজেদেরকে সচেতন রাখবে, যেন কোনোভাবেই শারীরিক দিক থেকে অসুস্থ না হয়ে পড়ো, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবে। তাহলে চলো আজকে মক টেস্টে 3 অর্থাৎ 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর একই পদ্ধতিতে আমরা ভিডিও আলোচনা করব। অনেকে তোমরা কমেন্টে লিখছো যে প্রশ্ন অনেক সহজ, অনেকে আবার বলছো অনেক কঠিন। দেখো, একটি বিষয় তোমাদের এই ভ্রান্ত ধারণা আমি প্রথমেই দূর করে দিই। প্রশ্ন কখনো সহজ বা কঠিন এটি হতে পারে না, কারণ তোমার কাছে যে প্রশ্ন সহজ অন্যের কাছে সেটা কঠিন হতেই পারে, আবার অন্যের কাছে যেটি কঠিন সেটি তোমার কাছে সহজ হতেই পারে। তো প্রশ্নই, কোশ্চেন এই আকারেই দেখবে, সেখানে সহজ কঠিন এইভাবে বিষয়গুলোকে না রেখে মনের মধ্যে সমস্ত রকম দ্বিধা দূর করে এই যে মক টেস্ট, আমি কিন্তু কেবলমাত্র তোমাদের একটি প্র্যাকটিস সেট হিসাবে তোমরা এটাকে ধরতে পারো। তো এখান থেকে বিভ্রান্তি হওয়ার বা এখান থেকে প্রশ্নগুলো করার পরে মনের মধ্যে কোনো নেগেটিভিটি, পজিটিভিটি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে এখন অন্তত সরিয়ে রাখবে। কেবলমাত্র ফোকাস করো পড়াশোনাতে। এই প্রশ্ন মডেল সেট তোমরা যে এত পড়ছো, মাঝে মাঝে একটু ঝালাই করে নেবে, এই উদ্দেশ্য শুধু, আর কিছুই নয়। চলো আজকে প্রথম যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন সেটটি যথাযথভাবে শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, সমাজকেন্দ্রিক শিক্ষা ধারা নির্দেশ করে? তাহলে আমাদের যে যে ধারাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখবো। আমাদের অপশানগুলো কী কী রয়েছে বলছে, এক চিরন্তনবাদ, যেটাকে আমরা কি বলছি পেরিনিয়ালিজম, আর কি হচ্ছে অগ্রগতিবাদ অর্থাৎ প্রোগ্রেসিজম, সামাজিক পুনর্গঠনবাদ সোশ্যাল রিকনস্ট্রাকশনিজম, আর কি বিতে কি রয়েছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম, আদর্শবাদ বা আইডিয়ালিজম, প্রয়োগবাদ বা বাস্তববাদ প্র্যাগমাটিজম আমরা করেছি। অপশান সিতে আচরণবাদ, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি কগনিটিভিজম আর হিউম্যানিজম। ডিতে রয়েছে এসেনশিয়ালিজম, কনস্ট্রাকটিভিজম আর এক্সিস্টেবিলিজম। তাহলে এই যে আমরা চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান কোনটি? তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ চিরন্তনবাদ, অগ্রগতিবাদ, সামাজিক পুনর্গঠনবাদ, এই অপশানটি হচ্ছে গিয়ে সঠিক। বাকিগুলো কেন সঠিক নয়? দেখো, এখানে ন্যাচারালিজম, আইডিয়ালিজম, প্র্যাগমাটিজম। তাহলে এখানে বলা হয়েছে যে শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, এই হিসাবে কিন্তু এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে না। তো এই দিক থেকে এটি কিন্তু সঠিক নয়। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, সিতে বিহেভিয়ারিজম, কগনিটিভিজম, হিউম্যানিজম। এটি শিক্ষার ধারা নয়, বরং আমরা যদি দেখি এগুলো কিন্তু এক প্রকার শিক্ষার একটা মনস্তাত্ত্বিক বা মানসিক একটা দৃষ্টিভঙ্গি। তো সেই দিক থেকে আমরা এই বিষয়টিকে সঠিক বলবো না। আর কি রয়েছে অপশান ডিতে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে দেখো, শিক্ষার এগুলো দৃষ্টিভঙ্গি হলেও গঠনবাদ, অস্তিত্ববাদ বা প্রয়োজনীয়তাবাদ, এগুলো কিন্তু শিক্ষক, তারপরে শিক্ষার্থী, তারপরে সমাজ, এই ক্রম কিন্তু অনুসরণ করছে না। অর্থাৎ উপরে আমাদের যে ক্রম দেওয়া আছে সেই ক্রম অনুসারে কিন্তু এটি অনুসরণ হচ্ছে না। তো সেই দিক থেকে এটিও ভুল, অপশান এ সঠিক। দুয়ে যে প্রশ্নটি রয়েছে, গেস্টাল্ট থিওরি অনুযায়ী ক্লোজার নীতি শিক্ষায় কিভাবে প্রযোজ্য? খুব সুন্দর একটি প্রশ্ন। অসমাপ্ত তথ্য শিক্ষার্থী সম্পূর্ণ করতে চায়, শিক্ষার্থী কেবল পুনরাবৃত্তি করে, শূন্যস্থান এড়িয়ে যায়, অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান এ, অসমাপ্ত তথ্য শিক্ষার্থী সম্পূর্ণ করতে চায়। অর্থাৎ দেখো, ক্লোজার কি জিনিস এটি একটু বুঝে নাও। তাহলে ক্লোজার হচ্ছে কি, যে গেস্টাল্ট যে আমাদের যে থিওরি রয়েছে, সেখানে কিন্তু একটি কি মানুষ একটি অসম্পূর্ণ চিত্র বা তথ্যকে সম্পূর্ণ করার চেষ্টা করে। শিক্ষার ক্ষেত্রে কেমনভাবে হতে পারে না, কোনো একটা অসম্পূর্ণ তথ্য হতে পারে বা অর্ধেক একটা চিত্র আঁকা হয়েছে, সে বিষয়টি বা ধাঁধা সম্পূর্ণ করতে শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছে। তো সেই দিক থেকে এই অপশান এ হচ্ছে গিয়ে সঠিক। এবার বাকিগুলো কেন ভুল? দেখো, বলছে যে কেবল শিক্ষার্থী পুনরাবৃত্তি করে। দেখো, এটি কিন্তু এই যে বারবার পুনরাবৃত্তি, এই বিষয়টি কিন্তু বিহেভিয়ার অর্থাৎ আচরণবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, গেস্টালবাদের ক্ষেত্রে এটা হতে পারে না, তাই এটা ভুল। তারপর হচ্ছে শূন্যস্থান এড়িয়ে যায়, এটি ঠিক উল্টো। ক্লোজার কি করে? শূন্যস্থান পূরণ করতে চায়, তাই এটি ভুল।
আর বলছে অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করে। তাহলে এখানে কিন্তু আমরা যদি দেখি যে এটি কিন্তু একটা মানে সিলেক্টিভ অ্যাটেনশান, এই সমস্ত বিষয়গুলো আর কি, যে বিষয় কিছু পছন্দ করলাম কিছু পছন্দ করলাম না, এই বিষয়টি কিন্তু তা নয়। কেমন, যেই বিষয় থাকুক না কেন সেই বিষয়গুলোকে সম্পূর্ণ করতে বা তথ্যকে সম্পূর্ণ করতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। তো সেই দিক থেকে এটিও ভুল, অপশান এ সঠিক উত্তর। 3 যে প্রশ্ন রয়েছে দেখো কি বলা রয়েছে, এডুকেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এই সম্পর্কে বলছে কার ম্যানহিম কীভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। তাহলে এখানে আমরা যদি দেখি বলছে শিক্ষা হলো স্ট্যাটাস কিউরের রক্ষক, শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের উপকার, শিক্ষা কেবল ব্যক্তিগত বিকাশ, আর শিক্ষা সমাজের কোনো যোগ নেই। তাহলে এখানে বিষয়টি দেখো বলছে যে কার্ল ম্যানহাইম তিনি কে। প্রথমে আমরা আগে এই বিষয়টি একটু জেনে নেই যে কার্ল ম্যানহাইম কে ছিলেন। ইনি একজন হাঙ্গেরির বিশিষ্ট একজন সমাজবিজ্ঞানী, এবং যদি আমরা দেখি জ্ঞানতত্ত্ব এবং সমাজবিজ্ঞান অর্থাৎ এই দুটো বিষয় নিলে একটি বিষয় যে সোশিওলজি অফ নলেজ, সোশিওলজি অফ নলেজ এটি কিন্তু একটি থিওরি বা তত্ত্ব, এই তত্ত্বের কিন্তু প্রবর্তক, অর্থাৎ তিনি কিন্তু একজন স্বনামধন্য সমাজবিজ্ঞানী, কেমন, যিনি সমাজের সঙ্গে জ্ঞানকে রিলেট করতে চেয়েছেন। তো তার মতে কি দেখা যাচ্ছে, এবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে স্ট্যাটাস কিউ, এটি কিন্তু একটি ল্যাটিন শব্দ, মানে এর অর্থটা হচ্ছে কি, একটা ল্যাটিন শব্দ মানে কি, যেমন চলছে তেমন চলছে, অর্থাৎ যেমনই স্বাভাবিক অবস্থা সেই অবস্থা চলছে। আর কি রয়েছে এখানে, শিক্ষা হলো সমাজ পরিবর্তনের উপকার, শিক্ষক কেবল ব্যক্তিগত শিক্ষা কেবল, আর শিক্ষা সমাজের সঙ্গে কোনো যোগ নেই। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের রূপকার। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি অপশান এতে বলছে শিক্ষা হলো স্ট্যাটাস কিউ, তাহলে এখানে কিন্তু দেখো ম্যানহাইম কিন্তু এই মনোভাব পরিবর্তনমূলক বলছে, এর রক্ষক, তিনি কিন্তু এটা চান না, তিনি যে নলেজ বা জ্ঞান তত্ত্ব প্রয়োগ করে সমাজ ব্যবস্থায় কেমন ধরনের পরিবর্তন আনা যায় সেই বিষয়টির উপর তিনি জোর দিয়েছিলেন। আর বলছে কেবলমাত্র ব্যক্তিগত বিকাশ, তাহলে দেখো এই তত্ত্বর এটা একটা অসম্পূর্ণ দিক, কারণ এটা সামাজিক দিকটা রয়েছে, তা সমাজকে বাদ দিয়ে বা সমাজকে বাদ দিয়ে কখনো ব্যক্তিগত বিকাশ সম্পূর্ণ হতে পারে না। আবার কি বলছে, শিক্ষা ও সমাজে কোনো যোগ নেই, তাহলে এটি তো সম্পূর্ণভাবেই ভুল। তাহলে অপশান, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বি, অর্থাৎ শিক্ষা হলো সমাজ পরিবর্তনের উপকার, এই বিষয়টি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপরে দেখো ডিতে বলছে অ্যাডোলেশনে আইডেন্টিফাই ভার্সের রোল কনফিউশন ধারণাটি কোন মনোবিজ্ঞানী তত্ত্ব, ফ্রয়েড, পিয়াজে, এরিকসন, কোহলবার্গ। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অবশ্যই অপশান বি, এরিকসন হয়েছে। কারণটা কি, দেখো এরিকসনের আমরা জানি যে নৈতিক বিকাশের যে স্তরগুলো রয়েছে সেখানে তিনি 8টি পর্যায়ে ভাগ করেছিলেন, যে কিশোর অবস্থাতে অর্থাৎ অ্যাডোলেশন পিরিয়ডে আমরা কী দেখতে পাচ্ছি, আইডেন্টিটির সঙ্গে কিন্তু রোল কনফিউশনের একটা দ্বন্দ্ব চলছে, ওটা পরিচয় চলছে, তাদের মধ্যে মুখ্য বিষয়, অর্থাৎ কিশোর তার নিজের পরিচয়, সামাজিক তার ভূমিকা, ব্যক্তিত্ব স্থির করার চেষ্টা করে হয়েছে। তো এটি হচ্ছে একটি সঠিক উত্তর। বাকিগুলো দেখো ফ্রয়েড মানসিক বিকাশকে যদি আমরা দেখি এটা সাইকো সেক্সুয়াল হিসেবেই তিনি কিন্তু এটিকে বর্ণনা করেছেন, তো সেদিক থেকে এটি সঠিক নয়। আবার পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজে তিনি কাজ করেছেন, আইডেন্টি হিসেবে তিনি কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেননি, তাই সেদিক থেকে পেঁয়াজে হবেন। আর কোহলবার্গের বিকাশের ক্ষেত্রে আমরা সেখানে কি ওদের স্টেজ, তার নৈতিক বিকাশের স্টেজ নিয়ে তিনি কাজ করেছেন, তো সেই দিক থেকে আমরা এই বিষয়টিকেও ততটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি না হয়েছে। তাই অপশান বি, এরিকসন সঠিক উত্তর। এরপরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন, বলছে প্র্যাগমাটিজমে যা কার্যকর তাই সত্য, অবস্থান সত্ত্বে শিক্ষণীয় পদ্ধতির কোন জুটি ভুল, অর্থাৎ যে মিলগুলো রয়েছে তার মধ্যে কোনটি ভুল। বলছে সমস্যার সমাধান ও প্রতিফলন চিন্তা, প্রজেক্ট ও সামাজিক উপযোগিতা, হিউরিস্টিক এবং চেষ্টা বা পরীক্ষার মাধ্যমে আবিষ্কার, আর বক্তৃতা পদ্ধতি অন্তঃপ্রেরণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে দেখো স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা অপশান ডি, এটি কিন্তু ম্যাচ করছে না। কারণটা কি না, এটি ভুল। দেখো এখানে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা দেখি এক কথায় যদি আমরা যে বক্তৃতা পদ্ধতি, প্র্যাগমাটিজমে কিন্তু এই বিষয়টিকে বা লেকচার মেথডটাকে ততটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি হয়েছে। আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা যদি দেখি যে প্রয়োগবাদের ক্ষেত্রে কিন্তু আমরা তার শিক্ষণ পদ্ধতির সঙ্গে ম্যাচ খাচ্ছে। এরপরে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক কারিকুলামে যদি ব্লুম টেক্সোনমি প্রয়োগ করা হয় তাহলে সবচেয়ে দুর্বল দিক কোনটি স্পষ্ট হয়, অর্থাৎ কি ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক কারিকুলামে যদি ব্লুম টেক্সোনমি প্রয়োগ করা হয় তাহলে সবচেয়ে দুর্বল দিক কী হবে, বলছে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস আর ইভ্যালুয়েশন। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান সি, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানালাইসিস। কারণটা কি না, কারণ দেখো মাধ্যমিক পরীক্ষায় আমরা যদি দেখি তাহলে দেখো প্রথমে নলেজ, তো নলেজ তো পরিমাপ করা হয়, কম্প্রিহেনশন এর দ্রুত টেস্ট করাই হচ্ছে, আর কি বলছে
ইভলিউশন কিন্তু কনফারেন্স টেস্টের জন্য আমাদের ক্ষেত্রে ইভলিউশন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবেই রয়েছে, কিন্তু যেটা অ্যাপ্লিকেশন এবং অ্যানালাইসিস এই বিষয়টির মধ্যে একটু কিন্তু সামঞ্জস্যর অভাব রয়েছে। অর্থাৎ কি না, এখানে যদি আমরা দেখি যে অ্যাপ্লিকেশন বা অ্যানালাইসিস এই সমস্ত যে বিষয়গুলো কিন্তু ইভলিউশনে কিন্তু কম পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষাতে এখানে অনেকটা জ্ঞানের উপরেই বা কী বলা যেতে পারে আমাদের কনভেনশনের উপরে যতটা জোর দেওয়া হয়েছে, তার বাস্তব প্রয়োগ অর্থাৎ শেখার পরে শিক্ষার্থী সেই জ্ঞান কতটা বাস্তবে প্রয়োগ করছে সেই বিষয়টি কিন্তু এখানে সেরকমভাবে তাৎপর্যপূর্ণভাবে কিন্তু দেখা হয় না। তো সেদিক থেকে আমরা যদি দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। এরপরে দেখো সাথে যে প্রশ্ন রয়েছে, বলছে ব্রুনারের স্পাইরাল কারিকুলামের ধারণা সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি? বলছে ভাইগস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, পিয়াজের স্টেজ থিওরি, আর ডিউড লার্নিং বাই ডুইং, আর গেস্টাল প্রিন্সিপাল অফ পারসেপশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো সাথের দাগে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো অপশান বি, পিয়াজের স্টেজ থিওরি। কেন না, কারণ দেখো স্পাইরাল কারিকুলামের ধারণা অনুযায়ী যে শিক্ষার্থীর বয়স এবং জ্ঞান সেই অনুযায়ী কিন্তু পুনরাবৃত্তি ঘটে এবং জটিলতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে পিয়াজের যে কগনিটিভ যে স্টেজগুলো রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থী যদি প্রস্তুত হয় বা সে যদি শারীরিক দিক থেকে সক্ষম হচ্ছে, তার বয়স অনুযায়ী সে কিন্তু নতুন নতুন জ্ঞান তার যোগ করতে পারছে। অর্থাৎ এই ধাপ অর্থাৎ স্টেজ থিওরির সঙ্গে ব্রুনারের স্পাইরাল কারিকুলামের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবার দেখো কেন বাকিগুলো নয়, ভাইগোষ্ঠীর জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই বিষয়টি যদি আমরা কি দেখি যে এটা কিন্তু স্পাইরাল কারিকুলামে কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজ ভিত্তিক, তাই তো, তাই এই দিক থেকে এটি সঠিক না। আবার কি বলছে ডিউর যদি লার্নিং বাই ডুইং যদি এই বিষয়টি দেখি এটা কিন্তু স্পাইরাল নয়। আর কি বলছে গেস্টাল প্রিন্সিপাল অফ পারসেপশন, বলছে এটা কারিকুলাম, এটা প্রিন্সিপাল যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু এই দিক থেকে এটা কারিকুলাম প্ল্যানিং কখনোই হতে পারে না। তো সেই যে অপশান বি সঠিক। 8 যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে একটি বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষক মাতৃভাষা দিয়ে ভিত্তি তৈরি করেন, ধীরে ধীরে কোড সুইচ করে তিনি উন্নত একাডেমিক ভাষা শেখান, একই সাথে পিয়ার ইন্টারাকশন এবং কোলাবোরেটিভ টাস্ক ব্যবহার করেন। কোন তত্ত্বগুলো একত্রে শিক্ষণ প্রক্রিয়া সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? অর্থাৎ এই যে বিষয়টি, এই বিষয়টিতে কোন তত্ত্বগুলো একত্রে এই শিক্ষণ প্রক্রিয়াকে সবথেকে ভালোভাবে ব্যাখ্যা করছে? তাহলে দেখো বলছে ভাইগোৎস্কি এবং মধ্যস্থতাপূর্ণ শিক্ষা, নিকটবর্তী বিকাশ ক্ষেত্র, প্লাস কামিন্স অন্তর্নির্ভরতার অনুমান এবং সামাজিক শিক্ষাতত্ত্ব এবং অনুকরণমূলক বা অনুকরণ ভিত্তিক শেখা, বিশুদ্ধ আচরণবাদের সঙ্গে পিয়াজের সেন্সরি মোটর ধাপ, কেবলমাত্র প্রাপ্তবয়স্ক শিক্ষা, আর কি বলছে ব্লুমের মাস্টার লার্নিং। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, ভাইগোৎস্কি এবং তার মধ্যস্থতাপূর্ণ শিক্ষা, নিকটবর্তী বা বিকাশ ক্ষেত্র, প্লাস কামিন্সের আত্মনির্ভরতা অনুমান এবং সামাজিক শিক্ষাতত্ত্ব বা অনুকরণ ভিত্তিক শেখা। কেন এটি সঠিক হচ্ছে না, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ধরো ভাইগোৎস্কি তার জোন অফ প্রক্সিমাল যেটাকে আমরা জেডপিডি বলছি বা মেডিটেটিভ লার্নিংয়ে, সেখানে কিন্তু শিক্ষার্থীর সক্ষমতা কিন্তু বাড়ানো হচ্ছে। বাড়ানোর ফলে আর কামিংসের এখানে আমরা কী দেখছি যে ভাষাগত আত্মনির্ভরতা বা মাতৃভাষা থেকে দ্বিতীয় ভাষা শেখা এই বিষয়টি রয়েছে। আবার সোশ্যাল লার্নিং থিওরির ক্ষেত্রে আমরা সেখানে কি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কোলাবোরেটিভ টাস্ক তৈরি হচ্ছে, পিয়ার ইন্টারাকশান তৈরি হচ্ছে, সহপাঠীদের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে। এই যে একটা বা এককভাবে কোনো কিছু কাজ না করে সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু বিষয়গুলোকে তারা শিখছে, এই বিষয়টি কিন্তু এর মধ্যে রয়েছে। তাই এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার কি বলছে দেখো, পিয়াজের বিশুদ্ধ আচরণবাদ বা পিয়াজের সেন্সরি, এটা যদি আমরা দেখি যে বিহেভিয়ারিজম বা পিয়াজের যে সেন্সরি মোটর, এটা অতিরিক্ত সীমিত, এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়গুলোকে বা কনসেপ্টকে কিন্তু এটাকে কভার করতে পারে না। আর প্রাপ্তবয়স্ক বা এটা তো নয়, এখানে বলা হয়েছে শিশুদের কথাই বলা হয়েছে। আর ব্লুম মাস্টার লার্নিং এটা কিন্তু কিছুটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু কনস্টেক্ট বা স্পেসিফিক যদি দেখি আমরা এখানে কিন্তু বিষয়গত দিক থেকে কিন্তু এই বিষয়টি ততটা বেশি তাৎপর্য নয়। তো সেই দিক থেকে অপশান এ কিন্তু সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক। 9 যে প্রশ্ন রয়েছে, কম্পিটিশান অ্যান্ড কনফ্লিক্টস উভয়ই কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? বলছে অ্যাসোসিয়েটিভ যৌগিক বা মিলনমূলক, ডিসঅ্যাসোসিয়েটিভ বিচ্ছিন্ন বা পৃথকীকৃত, বলছে ইন্টিগ্রেটিভ সমন্বয়মূলক বা সংহতকারী, আর অ্যাডাপটিভ অভ্যস্ত বা অভিযোজনশীল। এই যে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক এবার তোমাদেরকে বেছে নিতে হবে। দেখো এখানে যদি আমরা দেখি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ডিসঅ্যাসোসিয়েটিভ, এবং যেটাকে আমরা বলতে পারছি বিচ্ছিন্ন বা এক কথায় যদি আমরা বলি পৃথকীকৃত। কারণটা কি না, কারণ এই বিষয়টি এবার আমরা একটু বুঝবো। তাহলে দেখো
ডিসোসিয়েটিভ এই প্রক্রিয়াতে যদি আমরা দেখি তাহলে কি হয়, একটি দল বা ব্যক্তি একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ বা প্রতিযোগিতামূলক আচরণ প্রদর্শন করে। তাহলে এখানে আমাদের যে দুটো শব্দ দেওয়া আছে, কম্পিটিশন এবং কনফ্লিক্ট, অর্থাৎ কম্পিটিশন মানে প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব, তাহলে উভয়ই কিন্তু একটি যে সম্পর্ক যেটা তাদের মধ্যে একটা লক্ষ্যভিত্তিক একটা সংঘাত তৈরি হচ্ছে। তো সেই দিক থেকে তাহলে এই অপশানটি সবথেকে বেশি ম্যাচ হচ্ছে। বাকিগুলো কেন ভুল দেখো, এবারে বলছে মিলনমূলক, তাহলে এই যে মিলন শব্দটি আছে তাহলে সহযোগিতাপূর্ণ আচরণ, কিন্তু এখানে কম্পিটিশান এবং কনফ্লিক্টের কথা বলা হচ্ছে, তাই এটি ভুল। এরপর হচ্ছে সমন্বয়মূলক বা সংহতকারী, তাহলে দেখো এটা সমন্বয়মূলক না, কারণ একে অপরের মধ্যে কি হচ্ছে, বিরোধ সৃষ্টি হচ্ছে, তাই এটি সঠিক নয়। আর কি রয়েছে না, এরপরে যে রয়েছে অ্যাডাপ্টেড বা অভ্যস্ত বা অভিযোজনশীল, দেখো এখানেও কি অভিযোজন মানে কি মানিয়ে নেওয়ার প্রক্রিয়া কি বোঝানো চলছে, কিন্তু কম্পিটিশন বা কনফ্লিক্ট কিন্তু তা কথা বলে না, তো সেই দিক থেকে এটি ভুল। এরপরে দেখো 10-এর যে প্রশ্ন আছে, এসআই মডেল এবং টায়ারকিক থিওরির মধ্যে মূল পার্থক্য কোনটি, বলছে এসআই মনোমিতিক দৃষ্টিভঙ্গি, টায়ারকিক থিওরি বলছে জ্ঞান প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি বা জ্ঞান প্রেক্ষিত ভিত্তিক দৃষ্টিভঙ্গি। এসআই একক ফ্যাক্টর, টায়ারকিক বহুমাত্রিক ইন্টেলিজেন্ট, বলছে এসআই শুধু ক্রিয়েটিভই আর এটা শুধুই মেমোরি, আর উভয় জি ফ্যাক্টরকে বা জি ফ্যাক্টরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বা জি ফ্যাক্টরকে তারা মেনে নিয়েছে। তাহলে দেখো এই যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা এক এক করে সমস্ত অপশানগুলো আমরা একটু বিচার বিশ্লেষণ করব। দেখো বলছে এসআই মডেল অর্থাৎ গিলফোর্ডের যে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, এই যে মডেলে এখানে আমরা বুদ্ধিকে কি দেখতে পাচ্ছি, একটা পরিমাপযোগ্য উপাদানের মাধ্যম হিসেবে কিন্তু এটাকে দেখা হয়। আর টায়ারকিক থিওরিতে আমরা যদি দেখি ইন্টেলিজেন্সকে, সেখানে একটি বলছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং, অর্থাৎ কি না বাস্তব দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেই সমস্যা আমাদের সামনে উপস্থিত আছে, আমরা সেই সমস্যার মাধ্যমে আমরা কি করছি, তাকে সমাধান করার পথ খুঁজে বেড়াচ্ছি। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখো বলছে মনোমিতিক দৃষ্টিভঙ্গি এসআই মডেল, তাহলে মনোমিতিক দৃষ্টিভঙ্গি কি একবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিমাপযোগ্য বা মাপযোগ্য উপাদানের মাধ্যমে দেখছে, আর জ্ঞান প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি বা জ্ঞান প্রেক্ষিত ভিত্তিক দৃষ্টিভঙ্গি, তাহলে এর মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো ধরনের প্রবলেমকে তার সমাধান করছি। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। বাকিগুলো কেন ভুল দেখো, বলছে এসআই একক ফ্যাক্টর, তাহলে একক ফ্যাক্টর, তাহলে এই যে বিষয়টি, তাহলে আমরা জানি যে এসআই একক ফ্যাক্টর নয়, তাহলে গিলফোর্ড কি মাল্টি ফ্যাক্টর আমাদেরকে দেখিয়েছেন, তো সেই জন্য আমরা এটি সঠিক নয়। আর কি বলছে শুধুই ক্রিয়েটিভিটি, তাহলে দেখো এখানে শুধুই ক্রিয়েটিভিটি এই বিষয়টিও সঠিক নয়, আবার কেবল শুধু মেমোরি বেস এটিও সঠিক নয়, আর উভয়ই জি ফ্যাক্টর উপর ভিত্তি করে তৈরি হয়েছে তা তো নয়। তাহলে স্টার্নবার্গের থিওরিতে আমরা কি দেখতে পাচ্ছি যে জি ফ্যাক্টরকে তিনি রিজেক্ট করেছেন, তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই অপশানটিও ভুল, তাই অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। 11তে যে প্রশ্ন রয়েছে দেখো আমাদের সামনে, বলছে উডের ডেসপ্যাচ তার যে শিক্ষানীতি, তার শিক্ষানীতির উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি বলা হয়েছে, কি কি রয়েছে, ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটানো, যোগ্য নৈতিক চরিত্র সম্পন্ন দক্ষ সরকারি কর্মচারী তৈরি করা, এই শিক্ষার মাধ্যমে ভারতবাসীকে শ্রম ও পুঁজি বিনিয়োগের ফলাফল সম্পর্কে সচেতন করা, আর উপরের সবগুলি সঠিক। দেখো এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো যদি আমরা দেখি এক এক করে আমরা মিলে দেখব, ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটানো এটি সঠিক। উডের ডেসপ্যাচে কিন্তু সেই কথাই বলে, কারণ ডেসপ্যাচ আমাদের কাছে এই জন্যই গুরুত্বপূর্ণ যে উডের ডেসপ্যাচে আমাদের প্রাচ্য শিক্ষার পাশাপাশি পাশ্চাত্যের যে উন্নত জ্ঞান বিজ্ঞান তাকে কিন্তু আমাদের মেলবন্ধন ঘটানোর একটা সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটানো, সেই জন্য আমরা এটাকে একেবারেই না করতে পারি না, এটি সঠিক। এবার কি বলছি দেখো, যোগ্য ও নৈতিক চরিত্র সম্পন্ন দক্ষ সরকারি কর্মচারী তৈরি করা, তাহলে দেখো এই বিষয়টিও কিন্তু সঠিক, অর্থাৎ কি না দক্ষ এবং সরকারি যে ক্ষেত্রে যদি আমরা নৈতিক চরিত্র সম্পন্ন যদি আমরা সরকারি কর্মচারী তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সব কিছু ক্ষেত্রে, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, সাহিত্যের ক্ষেত্রে হতে পারে, শিল্পক্ষেত্রে হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা গ্রহণযোগ্যতা বেশি হবে। শিক্ষার মাধ্যমে ভারতবাসীকে শ্রম এবং পুঁজি বিনিয়োগের ফলাফল সম্পর্কে সচেতন করা, তাহলে তিনি কিন্তু এই বিষয়টির উপরে জোর দিয়েছিলেন, অর্থাৎ এই যে শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের যে সমস্ত মানুষজন আছে তাদের মধ্যে এমনভাবে দক্ষতা এবং এমন কিছু তাদের মধ্যে ক্ষমতা বা তৈরি হবে, জ্ঞান তৈরি হবে, যে যার মাধ্যমে তারা কি করবে না যে কোনো ধরনের ক্ষেত্রে তারা পুঁজি এবং শ্রম বিনিয়োগের ফলাফল সম্পর্কে সচেতন হতে পারবে। ফলস্বরূপ তার যে ব্যবসা বাণিজ্য বা তার যে শিল্প কলকারখানার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু তাদের নিজস্বতা বুঝতে পারবে। ফলস্বরূপ তারা আমাদের দেশের
উন্নতি হবে, মানুষজনের উন্নতি হবে, দেশের মানুষের মধ্যে একটা দক্ষতাপূর্ণ একটা মনোভাব তৈরি হবে। তো সেদিক থেকে এটিও সঠিক। তাই উপরের সবগুলি সঠিক, এই অপশানটি কিন্তু আমরা মেনে নিয়েছি। এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রশ্ন, MMPI এর ভ্যালিডিটি স্কেল LFK এর মূল উদ্দেশ্য কিভাবে ইন্টেলিজেন্ট টেস্টের লাইফ স্কেল থেকে ভিন্ন। এখানে কিন্তু অনেক কিছু বিষয় বোঝার আছে। তাহলে প্রথমে MMPI, তার মানে বুঝতেই পারছো যে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরির কথা বলা হচ্ছে। এর যে ভ্যালিডিটি স্কেলে কী কী আছে, L, F আর K, এই যে তিনটি বিষয় রয়েছে। তাহলে LFK বিষয়গুলি কি কি, মানে L মানে এখানে আমরা লাই, আর F মানে ফ্রিকোয়েন্সি, K মানে এখানে কারেকশনের কথা বলা হয়েছে। তাহলে এখানে বিষয়গুলো কি কি না, মানে হচ্ছে লাই মানে এখানে ভুল, এখানে অতিরঞ্জিত কোনো কিছু বিষয়কে উপস্থাপন করা, আর কি কারেকশানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, অতিরিক্ত ভালো বা খারাপ ইমেজ দিচ্ছে কিনা সেটাকে ধরে নেওয়া। তো এই যে বিষয়গুলো, এর সঙ্গে ইন্টেলিজেন্ট টেস্টের যে লাইফ স্কেল যে রয়েছে যে বিষয়টি, এই বিষয়টির কিন্তু আমরা একটু গুরুত্ব বা বিষয়টি কি আগে সেটা আমরা একটু দেখে নিই। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা দেখি এই বিষয়টি সম্পর্কে তোমাদের হয়তো একটু ধারণা নাও থাকতে পারে, আমি আগে এই বিষয়টি সম্পর্কে বলছি, একটু বোঝার চেষ্টা করো। দেখো ইন্টেলিজেন্ট যে টেস্ট রয়েছে, আমরা সাধারণত সেখানে স্ট্যানফোর্ড, বিনে বা ভেক্সলারের স্কেল, রেভেন্সের ইত্যাদি বিষয়গুলো আমরা জানি। কগনিটিভ অ্যাবিলিটি এই সমস্ত স্কেলগুলো পরিমাপ করছে, কিন্তু কিছু কিছু সংস্করণ আছে যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপটিটিউড বা যেখানে আমরা অ্যাচিভমেন্ট টেস্ট আমরা রেসপন্স বা ভ্যালিডিটি যাচাই করার জন্য কিন্তু এই ধরনের স্কেল, লাইফ স্কেল তৈরি করা হয়। এর উদ্দেশ্যটা কি না, এর উদ্দেশ্য কেবলমাত্র একটি, কি না আমাদের যে পরীক্ষার ক্ষেত্রে যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কোনো রকম কোনো কিছু অসৎ উপায় অবলম্বন করছে কিনা, তারা কোনো রকম গেসিংয়ের মাধ্যমে তারা কোনো উত্তর দিচ্ছে কিনা, আর কি চিটিং করছে কিনা, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করছি। তাহলে দেখো এই জন্যই কিন্তু এই স্কেলটি তৈরি করা হয়েছে। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে তারা গেসিং করে যদি উত্তর দিয়ে দেয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে কী হবে, সঠিক ক্ষেত্রে আমরা সঠিকভাবে তার নলেজ বা দক্ষতা আমরা কিন্তু পরিমাপ করতে পারছি না। তো সেই দিক থেকে এটি ভিন্ন রয়েছে। তো এবার কিভাবে ভিন্ন সেটা এবার দেখো, অপশানগুলো কি কি বলছে। MMPI ভ্যালিডিটি প্রতিক্রিয়ার বিকৃত শনাক্ত করে, আর IQ লাইফ স্কেল চিটিং বা গেসিং নিয়ন্ত্রণ করে। MMPI ভ্যালিডিটি আন্দাজে উত্তর দেওয়া কমায়, আর IQ লাইফ স্কেল এলোমেলো উত্তর শনাক্ত করে। উভয়ই প্রতিক্রিয়ার গতি দেখে, আর উভয়ই কনফিডেন্স ইন্টারভ্যাল নির্ধারণ করে। তাহলে দেখো এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো আমরা এবার একটু বিচার বিবেচনা করে দেখব। দেখো তাহলে এখানে বিষয়টি আমরা দেখলাম, লাইফ স্কেল কী বা কী বিষয়টি, এটা আমরা একটু ভালো করে বুঝে নিয়েছি। এবার আমরা এই বিষয়গুলোকে একটু উত্তর করব। দেখো তাহলে প্রথম প্রশ্ন অপশানটি কী আছে, MMPI ভ্যালিডিটি প্রতিক্রিয়ার বিকৃতি শনাক্ত করে, আর IQ লাইফ স্কেল চিটিং বা গ্রেসিং নিয়ন্ত্রণ করে। তাহলে এই বিষয়টি কিন্তু সঠিক হয়েছে। এরপরে যদি আমরা দেখি তাহলে বাকি যে অপশানগুলো রয়েছে, বলছে আন্দাজে উত্তর দেওয়া, এই বিষয়টি মানে গ্রেসিং, আর লাইফ স্কেল এলোমেলো উত্তর শনাক্ত করে। তাহলে দেখো সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। আর উভয়ে প্রতিক্রিয়ার গতি দেখে না, স্পিডের উপরে কোনো রকম কোনো কিছু বিষয় এখানে নিয়ন্ত্রণ করা হয় না, আর উভয়ই কনফিডেন্স ইন্টারভ্যাল নির্ধারণ করে, এই বিষয়টিও সঠিক নয়। তাই অপশান এ সঠিক। 13তে যে প্রশ্ন রয়েছে দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন, বলছে কোন শিক্ষার্থী কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে চিহ্নিত করে দর্শনীয় ছবি আঁকে এবং অধ্যায়ের শেষে তার মাথায় যে প্রশ্নগুলি আসে সেগুলি সে লিখে রাখে। এটি কি? নিজস্ব চিন্তাভাবনাকে ধারণার ভিত্তিতে প্রকাশ করার চেষ্টা, যুক্তিকে পদ্ধতিগতভাবে ব্যবহার করা, পুনঃপুনঃ ব্যবহারের কৌশলকে ব্যবহার করা, আর পর্যবেক্ষণমূলক শিক্ষণকে নিশ্চিত করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? অপশান এ। কারণটা কি? নিজস্ব চিন্তাভাবনাকে ধারণার ভিত্তিতে প্রকাশ করার চেষ্টা। তাহলে দেখো এই যে প্রশ্ন যেটা উত্তর আমরা করলাম, এটি কেন এ, সেই বিষয়টি এবার আমরা একটু দেখব। দেখো বলছে যুক্তিকে পদ্ধতিগতভাবে ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে যুক্তি ব্যবহারের সঙ্গে সামান্য সম্পর্কিত, কিন্তু বিষয়টি হচ্ছে কি না নিজস্বতা বিষয়টি এখানে রয়েছে, যে সেলফ এক্সপ্রেশনের বিষয়টি এখানে কিন্তু মূল বিষয়। তাই যুক্তিকে পদ্ধতিগতভাবে ব্যবহার করা এই বিষয়টি কিন্তু ততটা ঠিক যুক্তিপূর্ণ হচ্ছে না, তাই এটি কিন্তু ভুল। আর কি বলছে? পুনঃপুনঃ ব্যবহারের কৌশলকে প্রয়োগ করা। তাহলে এখানে কিন্তু পুনঃপুনঃ ব্যবহার কি কৌশল প্রয়োগ করছে না, সেখানে তার আন্ডারস্ট্যান্ডিং বা তার বোঝার বিষয়গুলোকে সে কিন্তু
লিখে রাখছে বা সেই বিষয়গুলোর মধ্যে সে কিন্তু নতুনত্ব খোঁজার চেষ্টা করছে, তাই এখানে পুনঃপুন ব্যবহারে কৌশল ব্যবহার বিষয়টি এখানেও সঠিক নয়। আর কি যে পর্যবেক্ষণমূলক শেখনকে নিশ্চিত করা, তাহলে দেখো পর্যবেক্ষণমূলক শেখা যদি হয় তাহলে সেটা কি হবে, তাহলে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সে করছে, সে তো অবজার্ভ করছে না, তাই যদি শুধু দেখতো যদি তাহলে ঠিক ছিল, কিন্তু তা তো নয়, সে তার বিষয়গুলোকে সে কাজ করছে, সেই বিষয়গুলো সে চিহ্নিত করছে, তার দর্শনে ছবি আঁকছে, অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সে লিখে রাখছে, তাই এখানে পর্যবেক্ষণ এই বিষয়টিও কিন্তু সঠিক নয়, তাই এই ক্ষেত্রে সঠিক তাহলে কি হচ্ছে অপশান এ। 14তে যে প্রশ্ন রয়েছে দেখো আমাদের সামনে, বলছে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় নতুন ধরনের প্রশ্নের অভিনব সমস্যা সমাধান করে কিন্তু দৈনন্দিন জীবনে সাধারণ সমস্যার সমাধানে ব্যর্থ হয়, তবে গিলফোর্ড এবং স্টার্নবার্গের মডেল অনুযায়ী তার বুদ্ধিমত্তা যথাক্রমে কেমন হবে, তাহলে বলছে গিলফোর্ড এবং স্টার্নবার্গ তাদের যে বুদ্ধিদের তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী তাদের বুদ্ধিমত্তা কেমন হবে। কী কী হয়েছে, বলছে উচ্চ কনভার্জেন্ট প্রোডাকশন কিন্তু নিম্ন ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, বলছে নিম্ন মেমোরি কিন্তু উচ্চ অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, উচ্চ ডাইভার্জেন্ট প্রোডাকশন নিম্ন প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, উচ্চ ইভ্যালুশন নিম্ন মেটা কম্পোনেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান সি উচ্চ ডাইভার্জেন্ট প্রোডাকশন এবং নিম্ন প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে সে ব্যর্থ হচ্ছে, কিন্তু নতুন নতুন প্রশ্নের অভিনব সমাধান করতে সে কিন্তু প্রস্তুত। তাহলে এখানে দেখো এবার এই বিষয়গুলোকে আমরা একটু বুঝে নিই। দেখো ডাইভার্জেন্ট থিঙ্কিং যেটাকে আমরা বলছি বা প্রোডাকশন, এটি কি না নতুন নতুন ধারণার কিন্তু জন্ম দিচ্ছে, তাহলে এখানে দেখো নতুন নতুন প্রশ্নের অভিনবতা সমাধান করতে পারছে। আর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বিষয়টি কি না প্র্যাকটিক্যাল যে দৈনন্দিন জীবনে যে আমাদের যে সাধারণ যে সমস্যাগুলো তার সমাধান করতে পারা। তাহলে শিক্ষার্থী এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ কিন্তু প্র্যাকটিক্যাল দিক থেকে তার মধ্যে কিন্তু কমতি রয়েছে, তাই সেই দিক থেকে তাহলে যদি আমরা দেখি তার মধ্যে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের পরিমাণ তাহলে বা বিষয়টি কম রয়েছে, তাই কিন্তু এই অপশান সি সঠিক। বাকিগুলো কেন সঠিক নয় দেখো, প্রথমত কি হয়েছে বলছে মেমোরি অ্যানালাইটিক্যাল, প্রথমে আমরা কি দেখছি কনভার্জেন্ট প্রোডাকশন রয়েছে, উচ্চ কনভার্জেন্ট প্রোডাকশন, তার মানে কি না উচ্চ কনভার্জেন্ট যদি প্রোডাকশন যদি হয় তার মানে কি আমরা দেখতে পাই সেখানে যে তার মধ্যে একটি কারেকশন বা সঠিক সমাধান করার পথ সে কিন্তু একমুখী হবে, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বা নতুন নতুন অভিনব পন্থা কিন্তু সে বা সলিউশন করতে পারবে না। আর কি বলেছে এখানে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স নিম্ন ক্রিয়েটিভ, তাহলে বলছে এখানে কিন্তু ইনভেন্টিং থিঙ্কিং মানে উচ্চ চিন্তাভাবনার কিন্তু বিষয়গুলো কিন্তু এর সঙ্গে সম্পর্কিত রয়েছে। আর কি রয়েছে নিম্ন মেমোরি বিতে আমরা দেখতে পাচ্ছি এবং উচ্চ অ্যানালাইটিক্যাল তাহলে দেখো এখানে যদি আমরা দেখি মেমোরি বা অ্যানালাইটিক্যাল এটা কিন্তু ঠিক নয়, কারণ তার নিম্ন মেমোরি এই বিষয়টি এখানে ঠিক গ্রহণযোগ্য নয়। আর কি বলছে ইভ্যালুশন উচ্চ ইভ্যালুশন নিম্ন মেটাকগনিশন, তাহলে দেখো এই ক্ষেত্রেও যদি আমরা দেখি এটিও কিন্তু ভুল, তাহলে অপশান সি সঠিক উত্তর। 15তে যেটা রয়েছে একজন শিক্ষক দেখলেন ছাত্ররা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতে গিয়ে অনেক সময় ভুল করছে, কারণ তারা স্টেপ বাই স্টেপ চিন্তার বদলে পুরো সমস্যাটির হঠাৎ করে সমাধান করার চেষ্টা করছে, এটি কোন তত্ত্বের প্রতিফলন। তাহলে দেখো এখানে যে এই যে বিষয়টি রয়েছে এখানে একটি বিষয় বা দুটো শব্দের মাধ্যমে বিষয়টি কিন্তু বোঝার চেষ্টা করো, হঠাৎ সমস্যার সমাধান করতে পারছে কি কি বলছে বিহেভিয়ারিস্টিক ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, গেস্টাল ইনসাইট লার্নিং, হিউম্যানিস্টিক সেলফ অ্যাকচুয়ালাইজেশন আর কনস্ট্রাকটিভিটিক ডিসকভারি লার্নিং। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান বি গেস্টাল ইনসাইট লার্নিং। কারণটা কি না এখানে আমরা কি এখানে যে লার্নিং বা প্রবলেম যে সলভ করা হচ্ছে তা একেবারে ইনসাইটের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ না হলে এখানে আমরা কি হঠাৎ করে বিষয়গুলো আমরা করে ফেলছি। তো এই যে বিষয়টি হঠাৎ করে সমস্যার সমাধান করতে পারা এটা ইনসাইটফুল লার্নিংয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। তো সেই জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি কারণ তারা স্টেপ বাই স্টেপ চিন্তার বদলেই তার মানে কি এটাকে তারা ত্যাগ করছে, তো সেই জন্য এই বিষয়গুলো কি কি দেখো এবারে ট্রায়াল অ্যান্ড এরর, তার মানে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো রয়েছে তাই এটি ভুল। আবার কি বলছে হিউম্যানিস্টিক, এখানে যদি আমরা দেখি এখানে কি লার্নিং কাজের মাধ্যমে হয়েছে, তাহলে এখানে সেই বিষয়টি আমরা কি দেখতে পাচ্ছি যে ঠিকঠাকভাবে সিকোয়েন্সিয়াল নয় এখানে। আর কি বলছে কনস্ট্রাকটিভ ডিসকভারি লার্নিং, যদি এখানে আমরা যদি কনস্ট্রাকটিভের এই বিষয়টি দেখি এখানেও কিন্তু সিকোয়েন্সিয়াল সেই বিষয়টি এখানে নেই। আর হিউম্যানিস্টিকে তো আমি তো বললাম এখানেও আমরা যদি দেখি যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে কাজ করে, তো সেই দিক থেকে যদি আমরা দেখি অপশান বি সঠিক উত্তর। 16তে যে প্রশ্ন রয়েছে দেখো আমাদের সামনে বলছে পিয়াজের জ্ঞানমূলক ধাপগুলি ধারাবাহিক অভ্যন্তরীণভাবে সঠিক এবং বয়সভিত্তিক।
সাম্প্রতিক সংস্কৃতিভিত্তিক গবেষণায় দেখা যায় একই বয়সে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিশুদের পর্যায়ভিত্তিক কার্যকারিতা ভিন্ন হতে পারে। অপশনগুলো কী কী বলছে? এ সত্য আর সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ সত্য আর সত্য, আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। এ মিথ্যা আর সত্য, উভয়ই মিথ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান এ, এ সত্য এবং আর সত্য, এবং আর হলো এর এইটি তো হবে না, যথাযথ ব্যাখ্যা তো করছে না, তাই এটি ভুল, অর্থাৎ অপশান বি সঠিক হবে। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তরে এ সত্য আর সত্য এবং আর হলো না এর সঠিক ব্যাখ্যা, মানে এর কিন্তু ব্যাখ্যা অর্থাৎ কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে না। কেন? বিষয়টি এবার আমরা একটু বুঝবো। দেখো, বলছে পেঁয়াজের কগনিটিভ যে ডেভেলপমেন্ট তা কিন্তু ধারাবাহিক, বয়সভিত্তিক এবং অভ্যন্তরীণভাবে সঠিক। এটি কিন্তু সঠিক, ঠিকই আছে। সাম্প্রতিক যে গবেষণা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালচারাল বেস যে গবেষণা হচ্ছে, সেখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? একই বয়সের ভিন্ন ভিন্ন যে শিশুদের, তাদের কিন্তু স্টেজ পারফরমেন্স পরিবর্তিত হতে পারে, ভিন্ন হতেই পারে। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি যে কালচারাল যে ভেরিয়েশন যে রয়েছে বা পার্থক্য রয়েছে, সেখানে কিন্তু স্বাধীন তথ্য এটি পেঁয়াজের যে স্টেজ, তার সঙ্গে কিন্তু এটা কিন্তু মেলবন্ধন হচ্ছে না বা যুক্তিসঙ্গত হচ্ছে না। তাহলে দুটোই আমরা যদি দেখি ঠিক হচ্ছে, কিন্তু বিষয়টি এখানে কিন্তু সত্য বা তার যে সঠিক যে কারণ, সে কিন্তু মেলবন্ধন ঘটছে না। তো সেই দিক থেকে পেঁয়াজের যে ধাপের যে ব্যাখ্যা নয়, সেই বিষয়টি কিন্তু তাহলে এটি কিন্তু তার সঠিক নয়। আর এ সত্য, এ তো মিথ্যা এখানে বলা আছে, তাই এটি এ সত্য, তাই ভুল। আর উভয়ই সত্য, কারণ উভয়ই মিথ্যা বলা আছে, তাহলে উভয়ই সত্য, তাহলে এটিও ভুল। তাই অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 17তে যে রয়েছে আদর্শ সাহিত্য অভিক্ষা প্রস্তুতিতে নিম্নলিখিত স্তরগুলিতে ক্রমানুযায়ী বিন্যস্ত করো। প্রশ্ন বিশ্লেষণ, প্রশ্ন লিখন, প্রশ্ন নির্বাচন, নির্ভরযোগ্যতা নির্ণয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, তাহলে বলছে প্রথমে আমরা কী কী অপশানগুলো দেখে নিই। বলছে প্রশ্ন বিশ্লেষণ, লিখন, নির্বাচন, নির্ভরযোগ্যতা নির্ণয়। তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হয়? প্রশ্ন যদি আমরা দেখি, প্রশ্ন লিখন অর্থাৎ অপশান ডি প্রথমেই, তাহলে 2-1 হবে। আর কি রয়েছে? তারপরে প্রশ্নের বিশ্লেষণ হবে, তাহলে 1। তারপরে হচ্ছে প্রশ্ন নির্বাচন, সেখান থেকে আমরা সঠিক প্রশ্ন নির্বাচন করব, তারপর নির্ভরযোগ্যতা নির্ণয় করব, অর্থাৎ অপশান ডি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। কেমন? তাহলে এই বিষয়টিও আমরা করে নিলাম, 17টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। এরপরে আমরা 18 নম্বর যে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আছে, সেগুলো আমরা করার চেষ্টা করব। দেখো, 18তে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, সেটা আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে? নিচের কোনগুলো কনস্ট্রাকটিভিটিভ পেডাগগির মূল ধারণা সঠিকভাবে প্রতিফলিত করে? বলছে নিচের কোনগুলো কনস্ট্রাকটিভিস্ট পেডাগগি এর যে মূল ধারণা, সেগুলোকে সঠিকভাবে প্রতিফলিত করছে। কি কি? জ্ঞান বাইরের কোনো স্থিতিশীল সত্য হিসেবে কেবল সরবরাহ হয়। শেখা হলো সামাজিক, ভাষাগত, সাংস্কৃতিক আচরণের নির্মিত প্রক্রিয়া। শিক্ষার্থীর পূর্বধারণা, প্রায়র কনসেপশন বিশ্লেষণ করে তার ভুলগুলো সংশোধন করা হয়। তার মানে বলছে কোনগুলো সঠিক বা কোনগুলো সঠিক ধারণা প্রতিফলিত করছে, সেই বিষয়গুলো আমাদেরকে এখানে বলতে হবে। তাহলে দেখো, যদি আমরা দেখি এক এক করে আমরা বিষয়গুলোকে আমরা বিচার করব। দেখো, বলছে জ্ঞান বাইরের কোনো স্থিতিশীল সত্য। তাহলে দেখো, জ্ঞান কি বাইরের এই বিষয়টি? তা কিন্তু নয়, জ্ঞান ভেতরের, অভ্যন্তরীণ বিষয়। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি, এটি তাহলে কিন্তু সত্য হিসেবে আমরা ধরে নিতে বা সঠিক প্রতিফলিত হচ্ছে, এটাকে আমরা ঠিকভাবে ধরবো না। তাহলে কি বলছে? এখানে কি এক্সটার্নাল যে সাপ্লাই হচ্ছে, বাইরে থেকে যে আসছে, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে কি কনস্ট্রাকটিভিটি এর যে থিওরি রয়েছে, এর বিপরীত। এটা ট্রান্সমিশন মডেলের কিন্তু সঙ্গে যাচ্ছে, তাই সেটি কিন্তু ভুল। বাকি কি বলছে? শেখা হলো সামাজিক, ভাষাগত, সাংস্কৃতিক আচরণ নির্মিত প্রক্রিয়া, এটি সঠিক। আর শিক্ষার্থীর পূর্বধারণা বিশ্লেষণ করে তার ভুলগুলো সংশোধন করা হয়, এটিও কিন্তু সঠিক। তাই যদি আমরা দেখি, তাহলে অপশান এ 2 আর 3 শুধু সঠিক। এরপরে 19-এ যে প্রশ্ন রয়েছে, দেখো কি বলা হয়েছে? গবেষণায় দেখা যায় কোলবার্গের তত্ত্বে ধাপভিত্তিক নৈতিক শ্রেষ্ঠতার দাবি থাকলেও সমালোচনায় এসেছে যে ধাপগুলি সংস্কৃতি নির্ভর। বলছে গালিগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচনা কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিষয়টি একটু নতুনও তোমাদের কাছে মনে হতে পারে। যে গবেষণায় দেখা গেছে যে কোলবার্গের তত্ত্ব ধাপভিত্তিক নৈতিক শ্রেষ্ঠতার দাবি রাখে, তার তত্ত্ব সত্ত্বেও সমালোচনা এসেছে যে ধাপগুলো সংস্কৃতি নির্ভর। গালিগান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচনা কি, এই বিষয়টি আমাদের কাছে এখানে তুলে ধরেছেন। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো, আমরা একটু দেখে নিই।
কোলবার্গের ধাপগুলো নারীদের কেয়ার এথিক্স উপেক্ষা করে পুরুষকেন্দ্রিক প্যাটার্ন। কোলবার্গের তত্ত্ব অতিরিক্ত সমাজভিত্তিক ব্যক্তিগত বিকাশকে উপেক্ষা করে। কোলবার্গ কগনিটিভ ম্যাচুরেশনকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। কোলবার্গ নারীদের প্রাথমিক ধাপে আটকে গিয়ে রেখেছেন বলে ভুল করেছেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা একটু দেখবো। দেখো, প্রথম অপশান কোলবার্গ নারীদের কেয়ার এথিক্স উপেক্ষা করে পুরুষ কেন্দ্রিক প্যাটার্ন, অর্থাৎ অপশান এ, এইটি হচ্ছে কি সঠিক উত্তর। কারণ গালিগান দেখিয়েছেন যে কোলবার্গের যে থিওরি, সেই থিওরিগুলি মূলত যদি আমরা দেখি পুরুষ কেন্দ্রিক বা পুরুষদের প্রেক্ষাপটে কিন্তু সেই সমস্ত তত্ত্বটাকে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ নারীদের যে নৈতিক যে বিষয়গুলো, যে কারণগুলো রয়েছে, সেগুলো সাধারণত যে কেয়ার এথিক্স তাদের মধ্যে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু তিনি এই সমস্ত বিষয়গুলোকে ততটা বেশি গুরুত্ব দেননি। অর্থাৎ কি না, তিনি নারীদের ক্ষেত্রে যে কেয়ার এথিক্স এই বিষয়টিকে তিনি উপেক্ষা করেছেন, পুরুষদের উপর নির্ভর করেই তিনি কিন্তু তত্ত্বটিকে সাজিয়েছেন। তারপরে বাকিগুলো কেন ভুল? কোলবার্গের তত্ত্ব অতিরিক্ত সমাজতাত্ত্বিক ভিত্তিক এবং ব্যক্তিগত বিকাশকে উপেক্ষা করে। তাহলে ব্যক্তিগত বিকাশ বাদ দেওয়ার সমালোচনা এখানে প্রধান নয়, এই বিষয়টি সঠিক নয়। আর তারপরে কি বলছে, কোলবার্গ কগনিটিভ ম্যাচুরেশন যে বিষয়টি, তাহলে এখানে কিন্তু এই বিষয়টিও সঠিক নয়। আর কোলবার্গ নারীদের প্রাথমিক ধাপেই আটকে রেখেছেন বলে ভুল করেছেন। তাহলে এখানে ধাপে আটকে রাখার উল্লেখযোগ্য প্রধান সমালোচনা এখানে বা এই বিষয়টি নয়, আটকে রেখেছেন বলে কোনো কিছু বিষয় নয়। তাই অপশান এ সঠিক উত্তর। পরে আমরা দেখব 20তে যে প্রশ্ন রয়েছে, প্র্যাগমাটিজম এর মূলনীতি ইনস্ট্রুমেন্টালাইজেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে অপশানগুলো কী কী রয়েছে? ডিউ রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে জেমস রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কে পিয়ার্স, তারপরে কিলপ্যাট্রিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, পিয়ার্স, চার্লস পিয়ার্স। দেখো, এখানে একটি বিতর্ক তোমাদের মধ্যে থাকতে পারে, হয়তো অনেকে তোমরা ডিউ বলবে, কিন্তু দেখো এই যে বিষয়টি ইনস্ট্রুমেন্টালাইজেশন, এই শব্দটি কিন্তু প্রথম প্রয়োগ করেছিলেন পিয়ার্স। সেটাকে প্রয়োগ করেছিলেন যদি আমরা দেখি, সেটি কিন্তু জন ডিউ। অর্থাৎ প্রথম ব্যবহার বা প্রথম উল্লেখ করা, বিষয়টির উপস্থাপন করা, আর সেটাকে হাতে নাতে বাস্তবে প্রয়োগ করা, দুটো বিষয় কিন্তু আলাদা। এটা কিন্তু বিভিন্ন জায়গাতে তোমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি করতে পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে কিন্তু বিষয়টি উপস্থাপন করা আছে। তো কিন্তু বিষয়টি আমি তোমাদের সামনে পরিষ্কার করে বললাম। হয়েছে? তাহলে চার্লস স্ট্যান্ডার্ড পিয়ার্স তিনিই কিন্তু প্রথম, যেটি আমরা দেখি ইনস্ট্রুমেন্টালাইজেশন, এই যে শব্দটি মেন্টালিজম, এই শব্দটি প্রথম ব্যবহার বা প্রথম উল্লেখ করেছেন। আর ডিউ বা যদি আমরা দেখি, ডিউ কিন্তু এই পদ্ধতিকে তার প্রায়োগিক দিক থেকে তিনি কিন্তু ডিউ, তা সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এরা কিন্তু প্রবর্তক নয়। ক্লিয়ার? এরপর দেখো 21 যে প্রশ্ন রয়েছে, খুব সুন্দর একখানি প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন দেখো তোমরা। বলছে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা ও বিশ্বভারতী আধুনিক এনইপির কিছু ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও কোথায় পার্থক্য? তাহলে দেখো কোন লেভেলের প্রশ্ন, কোন জায়গার সঙ্গে কোথাকার রিলেট করা হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা অর্থাৎ বিশ্বভারতীর সঙ্গে আধুনিক এনইপির কি পার্থক্য রয়েছে, সঙ্গতিপূর্ণ হলেও কোথায় পার্থক্য? বলছে রবীন্দ্রনাথ হলিস্টিক নান্দনিক প্রসঙ্গভিত্তিক শিক্ষার উপর জোর দেন, কিন্তু এনইপি মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি নিয়ে আসে। রবীন্দ্রনাথ স্বাধীনতাবোধ, প্রাতিষ্ঠানিক অনানুষ্ঠানিকতা বা ফর্মালিটি চান, যেটা এনইপি নিয়ন্ত্রিত জবাবদিহিমূলক কাঠামোর বিপরীত। রবীন্দ্রনাথ ডিজিটাল কেন্দ্রিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন, এনইপি তা দেয় না। রবীন্দ্রনাথ সম্পূর্ণ প্রযুক্তির ভিত্তিক শিক্ষা ছিলেন। তাহলে দেখো অপশানগুলো আমরা এক এক করে আমরা কী করছি দেখো। বলছি প্রযুক্তি কেন্দ্রিকতা রবীন্দ্রনাথ শিক্ষায় মূল বিষয়, এটা কিন্তু সঠিক না। ডিজিটাল শিক্ষাকে রবীন্দ্রনাথ অগ্রাধিকার দিয়েছেন, এই বিষয়টি সঠিক নয়। কারণ এই সময়ের নিরিখে আমরা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করছি, সেই সময় ডিজিটাল বিষয়টিকে আমাদের কাছে একটু অপ্রাসঙ্গিকই মনে হবে। এরপরে কি বলছি দেখো, রবীন্দ্রনাথ এতে আমরা হলিস্টিক নান্দনিক প্রাসঙ্গিক শিক্ষার উপর জোর দিয়েছেন, কিন্তু এনইপি মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতির উপর জোর দিয়েছেন। দেখো এখানে দেখো মাল্টিডিসিপ্লিনারি যদি আমরা দেখি এখানে, তাই এখানে হলিস্টিকের একই রকম বিষয়, তাহলে দুটোই পদ্ধতির মধ্যে সমান বিষয় রয়েছে একই রকমভাবে, এর মধ্যে কোনো রকম কোনো কিছু ভুল নেই, এটা সঠিক। কিন্তু আমাদের অপশানের নিরিখে তাহলে কী হবে, এটা ভুল। তাহলে সঠিক কী হচ্ছে, রবীন্দ্রনাথ স্বাধীনতাবোধ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতাকে তিনি চেয়েছেন, কিন্তু এনইপি নিয়ন্ত্রিত জবাবদিহিমূলক কাঠামোর বিপরীত। অর্থাৎ কি না, এনইপি কিন্তু 2020 সেখানে আমরা যদি দেখি এনইপির ক্ষেত্রে, জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে আমরা দেখব যে তারা কিন্তু সমস্ত কিছু বিষয়গুলোকে একেবারে মানে যেটা বলা যেতে পারে সমস্ত কিছু বিষয়কে একটা নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে তারা কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেখানে অবাধ স্বাধীনতার বিষয়টি সেখানে সবথেকে বেশি গুরুত্ব রয়েছে, কিন্তু এখানে এনইপির ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু তা নয়। এনইপি কিন্তু এখানে আমাদেরকে যদি আমরা দেখি, তারা কিন্তু যে কোনো একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কের মধ্যেই তারা সমস্ত বিষয়টাকে রেখেছেন। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে জাতীয় শিক্ষানীতির সঙ্গে রবীন্দ্রনাথের স্বাধীনতাবোধ বা প্রাতিষ্ঠানিক যে অনানুষ্ঠানিকতা যে বিষয়টি রয়েছে,
সেই বিষয়টির মধ্যে কিন্তু একটা বিরোধ রয়েছে, তাই অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর হয়েছে। এরপরে দেখো 22-এ যে প্রশ্ন রয়েছে কি রয়েছে, বলছে ওয়েস্ট বেঙ্গল স্কুল কারিকুলাম সমালোচনা স্পাইরাল ইন্টিগ্রেশনের দুর্বল বললে তা মূলত কোন নীতির উপর ঘাটতি বা কোন নীতির ঘাটতির কথা এখানে তুলে ধরা হয়েছে। বলছে ভারসাম্য, সংযোগ, সন্নিবেশ, উলম্ব আনুমানিক, আর উপযোগিতা আর নমনীয়তা ফ্লেক্সিবিলিটি, এর মধ্যে কোনটি সঠিক। দেখো এর মধ্যে আমাদের সঠিক কোনটি না, এর মধ্যে অপশান যদি দেখি বি, সংযোগ সন্নিবেশ অর্থাৎ উলম্ব বা আনুভূমিক এই যে বিষয়টি, এই বিষয়টি কি না, দেখো একটা যদি আমরা দেখি আগে প্রথমে আমরা একটু বুঝবো যে স্পাইরাল ইন্টিগ্রেশন কি বিষয়টি। এটি হচ্ছে কি কোনো একটি বিষয় বা টপিক একটি শ্রেণীতে যা পড়ানো হয় তার পরবর্তী শ্রেণীতে, পরবর্তী মানে কি মানে পরের ক্লাস অর্থাৎ আপারের দিকে, এটা ক্লাস 9-এ যা পড়ানো হয়েছে ক্লাস 10, তাহলে তখন কেবল সেই বিষয়টি আরও বিস্তৃত আকারে কিন্তু আলোচনা করা হয়। কিন্তু এখানে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল কারিকুলাম আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে কি এই যে পূর্বের শেখা যে বিষয়গুলো পরবর্তী পর্যায়ে কিন্তু সেখানে ততটাভাবে ঠিকভাবে উলম্ব বা সংযোগ ঠিক নেই আর কি, অর্থাৎ বিষয়বস্তু যেভাবে বিস্তারিতভাবে সেখানে বর্ণনা থাকার কথা তা কিন্তু নেই। অর্থাৎ এখানে আমাদের কি সমস্যা হবে এটাই যে নলেজ যে ইন্টিগ্রেশন যে বিষয়টি রয়েছে বা নলেজের যে গ্যাদারিংয়ের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ যে ক্লাসে আমি যেটুকু শিখলাম পরবর্তী ক্লাসে সেটা যে আরও বিস্তারিতভাবে সেটা দিয়ে নলেজ গেইন করব সেই বিষয়টি কিন্তু এখানে থাকে না। তো সেই দিক থেকে এটি কিন্তু একটি দুর্বলতা রয়েছে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যে সংযোগ এবং সন্নিবেশ মানে এখানে এই বিষয়টি রয়েছে আর কি, যে স্পাইরাল কারিকুলামের মূল লক্ষ্যটা কি, যে পূর্বের যে শিক্ষা বিষয়গুলো পরবর্তী ক্লাসে বা পরবর্তী যেতে সেখানে আরও বেশি বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করা। কিন্তু ভার্টিক্যাল বা হরাইজন্টাল যে আর্টিকুলেশন যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি নলেজ ইন্টিগ্রেশনটা কম হচ্ছে, এটি কিন্তু সবথেকে একটি ত্রুটি। আর কি বলছে ভারসাম্য মানে কি ইকুইলিব্রিয়াম, এই বিষয়টি কিন্তু সঠিক না, ভারসাম্য বজায় তো রাখা হয় না, যদি ভারসাম্য বজায় রাখা হতো তাহলে তো এটি সঠিক হতো না। আর উপযোগিতা এই যে বিষয়টি, এখানে ঠিক উপযোগিতার বিষয়টি তো এখানে নয়, এখানে স্পাইরালের বিষয়টি বলা হয়েছে তাই এটা সঠিক নয়। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি নমনীয়তা ঠিক অ্যাডজাস্টমেন্টের বিষয়টি এখানে ততটা গুরুত্বপূর্ণ নয়, স্পাইরাল ইন্টিগ্রেশন বিষয়টি নয় যেহেতু, তাই এটি ভুল। 23-এ দেখো স্কিনারের প্রোগ্রাম ইনস্ট্রাকশনের শিখন প্রক্রিয়া ধাপে ধাপে গড়ে ওঠে, এটি পিএজের কোন ধারণার সঙ্গে মৌলিকভাবে বিরোধী। বলছে স্কিমা আত্মসাৎ সমন্বয়, জ্ঞানীয় বিকাশের ধাপসমূহ, আত্মকেন্দ্রিকতা আর সাম্যাবস্থা। তাহলে এটা কি হবে, তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান বি, জ্ঞানীয় বিকাশের ধাপসমূহ। অর্থাৎ কি না, স্কিনারের যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন সেখানে স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু বা এক্সটার্নালি স্ট্রাকচারভাবে সেটাকে তৈরি করা হয়েছে। আর এখানে আমরা যদি দেখি যে পিএজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেপগুলো সেখানে কিন্তু স্টেজ স্পেসিফিক হয়েছে। তো এখানে যদি আমরা চাইল্ড সেন্ট্রিক এখানে সমস্ত কিছু বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন সেটা স্টেজ থিওরির সঙ্গে ঠিক স্বতন্ত্রতার সঙ্গে ঠিক ম্যাচ খাচ্ছে না। তো সেই দিক থেকে আমরা এই বিষয়টি কিন্তু পার্থক্য রয়েছে। আর কী কী রয়েছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো কেন হবে না, তার মানে কি বলছে স্কিমা, তাহলে বলছে আত্মসাৎ সমন্বয়, অর্থাৎ স্কিমা কিন্তু কি করে তার স্টেজ স্পেসিফিক নয়, বরাবর সেটাকে কী করে যুক্তি তৈরি করার চেষ্টা করে। তো সেই দিক থেকে এখানে স্কিমা এই বিষয়টি হবে না। আত্মকেন্দ্রিকতা এটি তো সরাসরি বিরোধ করে না। আর কি বলছে সাম্যাবস্থায় যে বিষয়টি হচ্ছে সমন্বয় প্রক্রিয়া, এই বিষয়টিও লিনিয়ার ইনস্ট্রাকশন এটিও কিন্তু বিরোধিতা করে না। তো সেই দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি অপশান বি সঠিক উত্তর। 24-এ যে প্রশ্নটি রয়েছে এবার আমরা সেটি দেখব। 24-এ কী প্রশ্ন রয়েছে, বলছে অবজারভেশন ফর রেকর্ডিং আর অবজারভেশন ফর রেটিং এর কাউন্সিলেন্ট কী করেন। বলছে অবজারভেশন ফর রেকর্ডিং এর কাউন্সিলারটি বহুমুখী ক্যামেরার মতো কাজ করেন। অবজারভেশন ফর রেকর্ডিংয়ে কাউন্সিলর সব কিছু নথিভুক্ত করেন যদিও তা ক্লায়েন্টকে বিভ্রান্ত করে। আর অবজারভেশন ফর রেটিংয়ে কাউন্সিলর ক্লায়েন্টকে লক্ষ্য করেন না, কেবল রেটিং দিতে ব্যস্ত থাকেন আর ক্লায়েন্টকে পর্যবেক্ষণ করতে করতে মূল্যায়নও বিচার করেন। তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখি। প্রথম কী রয়েছে, বহুমুখী ক্যামেরার মতন কাজ করেন, তার স্বাভাবিকভাবে এটি কিন্তু সঠিক। কাউন্সিলরের তার দায়িত্ব থাকবে তার যে ক্লায়েন্ট তাকে সমস্ত কিছু দিক থেকে তাকে কি ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করা, দেখাশোনা করা, তাকে ক্যাপচার করা, অর্থাৎ এই দিক থেকে একটা ক্যামেরার মতন তিনি কাজ করছেন, তাহলে এটি কিন্তু সঠিক। বলছে তিনি ক্লায়েন্টকে বিভ্রান্ত করেন, এই যে বিষয়টি এটি কিন্তু মিথ্যা, কারণ তিনি ক্লায়েন্টকে বিভ্রান্ত করবে, কোনো ক্লায়েন্টকে কোনো কাউন্সিলর বিভ্রান্ত করবে এই বিষয়টি সঠিক হতে পারে না, তাই এটি ভুল। আর কি বলে রয়েছে, বলছে তিনি ক্লায়েন্টকে লক্ষ্য করেন না, এটিও মিথ্যা, তিনি অবশ্যই তাদের লক্ষ্য করবেন। আর কি আছে, মূল্যায়নও বিচার করেন, তাহলে এটি কিন্তু সঠিক, তাদেরকে মূল্যায়ন বিচার, তাহলে মানে 1 আর 4, অর্থাৎ কোথায় আমরা দেখব, অর্থাৎ অপশান ডিতে সঠিক উত্তর, 1 আর 4 সঠিক। তাহলে 24টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কি করব, পরের যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব। দেখো
25-এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে সেটা আমরা একটু দেখে নিচ্ছি, এক সেকেন্ড আমি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, দেখো কি রয়েছে, বলছে নিচের কোনটি প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পরামর্শদানের পার্থক্য। বলছে প্রত্যক্ষ পরামর্শদান পরামর্শদাতা কেন্দ্রিক, কিন্তু অপ্রত্যক্ষ পরামর্শদান পরামর্শ গ্রহীতা কেন্দ্রিক। প্রত্যক্ষ পরামর্শদানের সমস্যা নির্দিষ্ট হওয়ার পরে সমাধানে অগ্রসর হয়, কিন্তু অপ্রত্যক্ষ পরামর্শদান নির্দিষ্ট সমাধানের প্রতি লক্ষ্য রেখে অগ্রসর হয় না। আর এটা বৌদ্ধিক প্রক্রিয়া, এটা পরামর্শদান অনুভূমিক, উপরের সবগুলি সঠিক। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে উপরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সমস্ত বৈশিষ্ট্যগুলো কি সঠিক হয়েছে। 26-এ যে প্রশ্ন হয়েছে নির্মিতিবাদের শ্রেণীকক্ষে পেঁয়াজ এবং ভাই গোষ্ঠীর মধ্যে শিখন কি। তাহলে বলছে শিক্ষক বলে যাবেন আর শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে থাকবে, উদ্দীপক সংযোগের সংবেদনের সংযোগ, শিক্ষাকে উৎসাহ দান, আর শিক্ষার্থীদের দ্বারাই নির্মাণ হচ্ছে যারা সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে নির্মাণ মানে কি, জ্ঞান নির্মাণের কথাই বলা হচ্ছে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে, অপশান ডি, শিক্ষার্থীদের দ্বারাই জ্ঞান নির্মাণ হচ্ছে এই বিষয়টি। কারণ নির্মিতিবাদে এটাই বলা যায় যে জ্ঞান সংগঠনের বিষয়টিকে কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 27-এ যে প্রশ্ন রয়েছে দেখো এখানে খুব সুন্দর একখানি প্রশ্ন। 27-এর যে প্রশ্ন আমাদের সামনে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে স্টার্নবার্গের টায়ারকিট থিওরি এবং গিলফোর্ডকে এসআই মডেল উভয়ের মধ্যে একটি মৌলিক মিল। বলছে উভয়ে স্পিয়ারম্যানের জি ফ্যাক্টরকে সমর্থন করেছেন, উভয়ই ইন্টেলিজেন্টকে বহুমাত্রিক জটিল রূপে দেখেছেন, উভয়ই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে গুরুত্ব দিয়েছেন, উভয়ই ক্রিয়েটিভিটিকে বাদ দিয়েছেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি দেখব। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, স্বাভাবিকভাবে এই যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর উভয়েই কি ইন্টেলিজেন্সকে বহুমাত্রিক এবং জটিল রূপে দেখেছেন, তাই তো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এটা হলো। বাকিগুলো কেন ভুল না, উভয়ে স্পিয়ারম্যানের জি ফ্যাক্টরকে সমর্থন করেছেন। তাহলে দেখো উভয়ে জি ফ্যাক্টরকে সমর্থন করেননি। আর কি বলছে উভয়ে অ্যানালিটিক্যাল নয়, আর কি রয়েছে উভয়ে ক্রিয়েটিভিটিকে বাদ দিয়েছেন। তাহলে এটিও সঠিক নয়। এবার দেখো 28-এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে আমরা দেখব যে প্রশ্নটি বলছে একজন দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তার নিকটতম বন্ধু এসে তাকে সিনেমা দেখার জন্য অনুরোধ করছে। এই অবস্থায় ছাত্রটির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিবে তা কি, এটা অন্তর্দ্বন্দ্ব বানানটা ঠিক আছে দেখে নেবে। বলছে অভিগমন পরিহারমূলক, অভিগমনমূলক, পরিহারমূলক, অভিগমন পরিহারমূলক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশান বি, অভিগমনমূলক। অর্থাৎ কি না, এক্ষেত্রে এমন একটি বিষয় তৈরি হয় তার মধ্যে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, বা একটির জন্য আরেকটিকে কিভাবে সে অ্যাভয়েড করবে এই বিষয়টি কিন্তু তার মধ্যে তৈরি হয়ে থাকে। তাই এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো কি প্রশ্ন রয়েছে, বলছে আলপোর্টের ট্রেড থিওরিতে সেকেন্ডারি ট্রেড কিসের ইঙ্গিত করে, শক্তিশালী ও প্রভাবশালী বৈশিষ্ট্য, জন্মগত প্রবণতা, দুর্বল কিন্তু পরিস্থিতিমূলক বৈশিষ্ট্য, সার্বজনীন মানবিক বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তাহলে আলপোর্টের যে ট্রেড থিওরি সেখানে সেকেন্ডারি ট্রেড কিন্তু দুর্বল এবং পরিস্থিতিমূলক বৈশিষ্ট্যের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। এরপরে সবশেষ যে প্রশ্ন 30-এ প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে উত্তরণ মর্যাদা থেকে চুক্তিতে স্ট্যাটাস থেকে কন্ট্রাক্ট ব্যাখ্যা কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত, সদস্যের স্বার্থ কর্তব্য, সমবিভাজন, কর্তৃত্বের বিভাজন, মুখোমুখি সম্পর্কের অভাব, সামাজিক ও সাংস্কৃতিক আত্মপ্রকাশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো। তাহলে অপশানগুলো আগে ভালো করে দেখে নাও। তাহলে যে অপশানগুলো রয়েছে আমাদের সামনে সেই অপশানগুলো নিরিখে আমাদেরকে ভালোভাবে সমস্ত কিছু বিষয়গুলো বুঝতে হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, সমবিভাজন ও কর্তৃত্বের বিভাজন। কেন না, কারণ দেখো এইখানে একটু মনে রাখতে হবে যে হেনরি মেইন তিনি কিন্তু এই যে ফ্রম স্ট্যাটাস টু কন্ট্রাক্ট এই যে তত্ত্ব, এই তত্ত্বে তিনি কিন্তু দেখিয়েছিলেন যে কীভাবে পুরনো সমাজে যদি আমরা দেখি যে ব্যক্তির সামাজিক অধিকার, তার যে দায়িত্ব, জন্মগত বা মর্যাদা ভিত্তিক যে স্ট্যাটাস ছিল সেগুলো কিন্তু ব্যক্তিগত, সেগুলো সমাজের যে ধীরে ধীরে যে উন্নয়ন যে ঘটেছে, সমাজের ধীরে ধীরে উন্নয়নের ফলে কী হয়েছে সেগুলো স্বেচ্ছাভিত্তিক হয়েছে, আইনগত চুক্তিভিত্তিক হয়ে উঠেছে। অর্থাৎ এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে কী সমবিভাজন, বিশেষীকরণ এবং কর্তৃত্বের বিভাজন এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে এই বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি এরা নৈভিত্তিক এবং চুক্তিভিত্তিক হয়েছে। এই কারণেই কিন্তু মর্যাদা থেকে চুক্তিতে, অর্থাৎ এই যে উত্তরণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা সমবিভাজন এবং কর্তৃত্বের বিভাজনের সঙ্গেই এই বিষয়টি সম্পর্কিত। তাহলে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলির মাধ্যমে যেভাবে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।
তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি।